হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সেমিটিভ ইভ্যালুয়েশনে যে 14 নম্বর স্কুল আছে মিদনাপুর কলেজিয়েট স্কুল, এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, নিজের নাম, স্কুলের নাম এবং যেখানে থাকো সেই জায়গার নাম কমেন্টে জানাবে। তো এখানে একের এক দাগে আছে x টু দি পাওয়ার x রুট x সমান x রুট x টু দি পাওয়ার x হলে x এর মান কত? x টু দি পাওয়ার x রুট x আছে সমান x রুট x টু দি পাওয়ার x, তাহলে x এর মান বের করতে হবে। তাহলে x টু দি পাওয়ার x রুট x সমান এখানে x টু দি পাওয়ার 1 আর এটা হচ্ছে x টু দি পাওয়ার হাফ তার পাওয়ারে x, বা x টু দি পাওয়ার, আচ্ছা আমি ডান দিকটা ক্যালকুলেশন করি, বাঁ দিকটা এই অবস্থাতেই রাখবো। তো এটা হলো x টু দি পাওয়ার 1 প্লাস 1/2 টু দি পাওয়ার x সমান x টু দি পাওয়ার 3 একে 3, এই 2 একে 2 একে 3, 3-এর 2 হয়ে গেল, এটা 3-এর 2 বাই x সমান x টু দি পাওয়ার 3x/2, এটা সমান x টু দি পাওয়ার 3x/2। তাহলে অতএব দুই দিকে তুলনা করলে বেস x আছে, তো আমরা x রুট x সমান এটা লিখতে পারি, x রুট x সমান 3x/2, উভয় দিকে বর্গ করলে পাই x রুট x তার হোল স্কয়ার সমান 3x/2 তার হোল স্কয়ার। তাহলে এটা x স্কোয়ার ইন্টু রুট x এর স্কোয়ার হলে x সমান 3×3 = 9x স্কোয়ার বাই 2×2 = 4। তাহলে এখানে পেলাম x কিউব 4x কিউব, 4টা গুণ করে দিয়ে একেবারে সমান 9x স্কোয়ার 4x কিউব মাইনাস 9x স্কোয়ার, এটা সমান 0। তাহলে x স্কোয়ার কমন নিলে 4x মাইনাস 9, এটা সমান 0, বা 4x মাইনাস 9 সমান 0/x স্কোয়ার, বা 4x সমান 9, এটা সমান 0 হচ্ছে, তাহলে 4x সমান 9 বলতে পারি, বা x সমান 9/4। x সমান 2, y সমান -3, সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে। x সমান 2 আর y সমান -3, এই সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ কত সেটা বলতে হবে। তো এখানে সরলরেখাটা আঁকার চেষ্টা করি, এটা x অক্ষ, এটা y অক্ষ, x ড্যাশ y ড্যাশ, এটা মূলবিন্দু। এবার প্রথম সরলরেখাটা হচ্ছে x সমান 2, তাহলে x এর 1 2 পর্যন্ত গিয়ে সরলরেখাটা y এর পার্ট যেহেতু নেই সেহেতু এরকম হবে, এটা এবি সরলরেখা। আর পরেরটা আছে y সমান -3, তাহলে y এর দিকে 1 2 3 ঘর গিয়ে সরলরেখাটা এইরকম হবে, এটা সিডি। তাহলে এই দেখো সরলরেখার মধ্যবর্তী কোণ এই যে 90 ডিগ্রি, তাহলে উত্তর হবে 90 ডিগ্রি, কারণ একটি সরলরেখা অপর সরলরেখাটির উপরে লম্বভাবে আছে। তারপরে 2 দাগ, 3 দাগে আছে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত হবে? তাহলে 10 আর 20 30 হয়ে যাওয়ার কথা, বাট 30 কিন্তু হবে না, দেখে মনে হতে পারে 30 হবে, বাট এটা হবে অন্য কিছু। তো ধার্য মূল্য 100 টাকা ধরে নেই, ধরি ধার্য মূল্য সমান 100 টাকা। তাহলে প্রথম 10% ছাড়ের পর মূল্য 100 মাইনাস 10, তাহলে এখানে 10 বিয়োগ করলাম, কারণ কি, কারণ 10% 100 টাকার 10% সেটা 10 টাকাই হয়,
কিন্তু যদি 100 টাকা না থাকতো তার 10% কিন্তু 10 টাকা হতো না। তাহলে প্রথমবার ছাড়, প্রথমবার 10% না, প্রথমবার 20% ছাড় দেওয়া হয়েছে, তাহলে এটা 20% হবে, আর এটা হবে 80 টাকা। আচ্ছা, পরে আবার 10% ছাড় দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আর 10 টাকা হবে না, কারণ এখানে প্রথম ধার্য মূল্য 100 টাকা ছিল বলে 20% 20 টাকা হয়েছিল। এখন আর 100 টাকা নেই, এখন 80 টাকা আছে। তাহলে 80 টাকা 10% কত সেটা দেখে নিই। 80 ইন্টু 10/100 টাকা সমান 8 টাকা। তাহলে 10% ছাড়ের পর মূল্য সমান 80 মাইনাস 8 টাকা। তাহলে এখানে 8 টাকা বিয়োগ হলো, সমান 72 টাকা। তাহলে সমতুল্য ছাড় আগে ছিল 100 প্রথমে, তার থেকে 72 বিয়োগ করছি, বিয়োগ করলে আমরা পাই 28। যেহেতু এখানে 100 টাকা আছে সেজন্য 28 টাকা না লিখে আমরা 28% দিতে পারি। এখানে আছে log 3 টু দ্য বেস 2 সমান a হলে এর মান কত? তো উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করব, তাহলে এই 3টাকে 27 বানাতে পারবো। উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করলাম, log 3 টু দি পাওয়ার 3 টু দ্য বেস 2 সমান 3a, বা log 3 কিউব অর্থাৎ 3 গুণ করলে 27 হয় সমান 3a। তো এটা লিখতে পারি 1/log 2 এবং 27 ইন্টারচেঞ্জ করবে, এখানে 27 দিলাম, এখানে 2 দিলাম, এই 2টাকে 8 বানাতে হবে। তাহলে উভয় পক্ষকে এবার 3 দিয়ে ভাগ করব, এখানে 3 নিচে 3 দিলাম অর্থাৎ 3 দিয়ে ভাগ করলাম, এখানেও 3 দিয়ে ভাগ করলাম। এখানে a থাকছে, বা log 1/log 3 কিউব, এই 2 কিউব, এটা 8 হচ্ছে, এটা 27 সমান a, আর এটার মানে হলো log 27 টু দ্য বেস a, 8, এটা সমান a। একটি বৃত্তের ক্ষেত্রফল ও বৃত্তটির পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? বৃত্তের বাইরে বর্গক্ষেত্র আছে, তার বৃত্তের ক্ষেত্রফল এবং তার ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তো এখানে প্রথম বর্গক্ষেত্রটা এঁকে নেব। তাহলে চিত্রটা অনেকটা এরকম, তাহলে এটা বৃত্তের কেন্দ্র। এবার দেখো বৃত্তের যেটা ব্যাস সেটাই কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ ধরে নিই, মনে করি বৃত্তটির ব্যাসার্ধ সমান r। r একক, অতএব বর্গক্ষেত্রের বাহু সমান 2r একক। আচ্ছা, এবার
বৃত্তের ক্ষেত্রফল ও বৃত্তটির পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। বৃত্ত ও পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সমান বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, বাহু 2r আছে তার স্কোয়ার সমান পাই আর স্কোয়ার ইজ টু 2 2 4, 4r স্কোয়ার সমান পাই ইজ টু 4। 1 এর পাশে আছে পাই ইজ টু 4। এ অপশন। এবিসি এর মধ্যমা এডি এবং ভরকেন্দ্র জি, এডি ইজ টু জিডি সমান কত হবে? এটা ত্রিভুজ এবিসি, এটা মধ্যমা, আর মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ভরকেন্দ্র। তো ভরকেন্দ্র জি নাম দিলাম, এটা ডি নাম দিলাম। তাহলে দেখো এই এজিটা এডি এর 3 ভাগের 2 ভাগ হয়, জিডিটা এডি এর 3 ভাগের 1 ভাগ হয়। তাহলে এজি ইজ টু জিডি এটা অ্যাকচুয়ালি 2:1, ওপরটা 2 নিচেরটা 1, তাহলে এটা হলো 2:1। তাহলে তাই যদি হয় এজি, আমাকে বের করতে হবে এডি ইজ টু এজি, এডি ইজ টু এজি। তো এডি পুরো 3 আর এজি এটা হলো 2, তাহলে এর মান 2:1, 3:2। 2 আছে শূন্যস্থান পূরণ করো। একটি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ r সেন্টিমিটার এবং সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব দূরত্ব 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে ড্যাশ বর্গ সেমি। তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়, অর্থাৎ পরিব্যাসার্ধ যত হবে অতিভুজ তার ডবল হবে। পরিব্যাসার্ধ অতিভুজের হাফ হলো পরিব্যাসার্ধ, 2/1। একটি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ 10 সেন্টিমিটার। তো যাই হোক এখানে আমি এঁকে ফেলি। এ বি সি এটা অতিভুজ, তাহলে এটা হবে পরিবৃত্তের কেন্দ্র, এটা অতিভুজ। আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এটাকে ভূমিও বলতে পারি, যেহেতু এটা নিচে আছে। তাহলে একটি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এখান থেকে এটা 10, এখান থেকে এটা 10, তাহলে অতিভুজ সমান পরিব্যাসার্ধ ইন্টু 2 সমান 10 ইন্টু 2 সেমি, আর এটা ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এরপর বলা আছে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব দূরত্ব 5 সেন্টিমিটার, এখান থেকে যদি লম্ব টানা হয় এটা 5 সেন্টিমিটার, এটা লম্ব টানা হয়েছে, তাহলে এটা আমরা বলতে পারি ত্রিভুজের উচ্চতা। যে লম্ব টানা হয়েছে এই লম্বটা হলো ত্রিভুজের উচ্চতা। উচ্চতা সমান 5 সেমি, তাহলে ভূমি পেয়ে গেছি 20 সেমি, উচ্চতা পেয়ে গেছি 5 সেমি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল
সমান 1/2 ইন্টু ভূমি, ভূমি মানে এখানে বিসি, ইন্টু উচ্চতা, উচ্চতা হলো এডি, সমান 1/2 বিসি এর মান 20 বেরিয়েছে, আর এডি এর মান 5 সেন্টিমিটার, এটা 5 দেওয়া আছে। বর্গ সেমি সমান 5×10 = 50 বর্গ সেমি। এবিসি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। এপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ একক হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে ড্যাশ। দুইয়ের 1, দুইয়ের 2, তাহলে এখানে এবিসি ত্রিভুজ এবিসি, এবি আর এসি এর মধ্যবিন্দু পি ও কিউ, এবি এর মধ্যবিন্দু পি, এসি এর মধ্যবিন্দু কিউ, এপি কিউ ত্রিভুজ এ পি কিউ, এই অংশের ক্ষেত্রফল দেওয়া আছে না, এপি কিউ এর ক্ষেত্রফল 12 বর্গ একক, এটা 12 বর্গ একক, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। যদি আমরা বিসি বাহুর মধ্যবিন্দু এর সাথে পিকিউ, এখানে আর দিলাম, এর সাথে এটা যুক্ত করলাম, এর সাথে এটা যুক্ত করলাম, তাহলে আমরা চারখানা ত্রিভুজ পেলাম, 1, 2, 3, 4টে। তাহলে এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, কারণ যেহেতু এগুলো সব মধ্যবিন্দু, তাহলে এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, অর্থাৎ এখানে এটা একটা সামান্তরিক, তাহলে কর্ণ দুটো ত্রিভুজে ভাগ করেছে, এটা একটা সামান্তরিক, এটা কর্ণ, তাহলে দুটো ত্রিভুজে ভাগ করেছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এটা একটা সামান্তরিক, এর কর্ণ, এটা দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করেছে। অর্থাৎ আমরা যে চারখানা ত্রিভুজ পেলাম, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এবং এই 1, 2, 3, 4 এই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 4 ইন্টু ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রফল সমান 4 ইন্টু 12 বর্গ একক সমান 4 × 12 = 48 বর্গ একক। কোনো শ্রেণীর মধ্যবিন্দু 15 এবং ঊর্ধ্ব সীমানা 19.5 হলে ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত হবে? এটা শ্রেণী মনে করলাম, মধ্যবিন্দু এটা আছে, এটা 15, ঊর্ধ্ব সীমানা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত গিয়ে এটা 19.5, তাহলে কত গেলাম? এটা 15 থেকে, তাহলে এটা 4.5 গেলাম, 4.5, তাহলে এখান থেকেও তাই আমাকে 4.5 ফিরতে হবে, অর্থাৎ 15-এর সাথে 4.5 যোগ করে 19.5 হয়েছে, 15 থেকে 4.5 বিয়োগ করে আমরা নিম্ন সীমানা পাবো, তাহলে এটা 11.5। তো যাই হোক, এখানে ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত হবে? তাহলে 19.5 মাইনাস 15, এটা সমান 4.5, অতএব শ্রেণী দৈর্ঘ্য সমান 2 ইন্টু 4.5, আর এটা ইজ ইকুয়াল টু 9, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হবে 9। 4 দাগে আছে 3x - 1 হোল টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস ডট 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 দিয়ে a7x টু দি পাওয়ার 7, তাহলে হলে a0 প্লাস 1 এর মান কত হবে? তো এখানে আছে 3x - 1
হোল টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু a0 প্লাস a1x প্লাস a2 x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস a7 x টু দি পাওয়ার 7 এটা আছে। আমাকে a0 প্লাস 1 বের করতে হবে। তো দেখতে পাচ্ছি যে a0 যদি রাখতে হয় x এর মান 0 বসাতে হবে, তাহলে x সমান 0 বসিয়ে পাই এখানে প্রথমে 0 বসাবো, তাহলে 3 ইন্টু 0 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু a0 প্লাস a1 ইন্টু 0 প্লাস a2 ইন্টু 0 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস a7 ইন্টু 0 টু দি পাওয়ার 7। তো এখানে হচ্ছে 0 মাইনাস 1, তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 7, আর ডান দিকে থাকছে কেবল a টু দি পাওয়ার 0, এটা 0 হচ্ছে গুণ করে, এটা 0 সাথে গুণ করে 0, এটা 0 সাথে গুণ করে 0, তাহলে পেলাম বা মাইনাস 1 7খানা গুণ করলে আমরা মাইনাস 1ই পাই সমান a0, বা এখান থেকে পাই a0 প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু 0। এক্স অক্ষের সাপেক্ষে -5, -7 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক 5, -7। তাহলে এটা -5 -7 1 2 3 4 5 1 2 3 4 5 6 7, এটা এই বিন্দুটা, এটা এক্স অক্ষ, এর সাপেক্ষে এটা যেমন 7 ঘর নিচে আছে 1 2 3 4 5 6 7, এটা 7 ঘর উপরে যাবে, তাহলে মাইনাসটা তো মাইনাস থাকবে -5, এটা মাইনাস থাকবে, আর এটা +7 হবে, এটা ছিল -7, তাহলে স্থানাঙ্ক হবে -5 7 মাইনাস, না এটা হচ্ছে না, এটা মিথ্যা, এটা হবে -5, 7 এক্স অক্ষের সাপেক্ষে, এটা এক্স অক্ষ, আর ওয়াই অক্ষের সাপেক্ষে বললে অন্য কিছু হবে। √3 ও √5 এর মধ্যে অসংখ্য অম্লজ সংখ্যা আছে। হ্যাঁ, সত্য কথা যে √3 এবং √5 এর মাঝখানে অসংখ্য অম্লজ সংখ্যা আছে, এটা সত্য। সমকোণী ত্রিভুজের লম্ব বিন্দু ত্রিভুজটির সমকোণিক বিন্দুতে অবস্থিত হয়। সমকোণী ত্রিভুজের লম্ব বিন্দু ত্রিভুজ সমকোণিক বিন্দুতে অবস্থিত হয়, হ্যাঁ এটাও সত্য। আর ত্রিভুজ এবিসি এর বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে 2/3, 2/3। তাহলে এখানে বাহুগুলির মধ্যবিন্দু দেওয়া আছে, এখান থেকে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে 0 1 1/3, 0 + 1 + 1/3, 1 1 0 1 + 1 + 0/3, তাহলে এটা হচ্ছে 2/3, 2/3, হ্যাঁ এটা সত্য। আচ্ছা, a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a হলে x y z এর মান কত? a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a। তাহলে এই তিনটে গুণ করে দিই। আচ্ছা, গুণ করলে কি আসছে এখানে? ax by cz। তাহলে a টু দি পাওয়ার x সমান b, আর এখানে b টু দি পাওয়ার y সমান c, তাহলে এখান থেকে বলা যায় যে c, আচ্ছা এদিক দিয়ে লেখা স্টার্ট করি, a দিয়ে, a সমান c টু দি পাওয়ার z সমান c এর মান কিন্তু b টু দি পাওয়ার y, তাহলে b দেব b টু দি পাওয়ার y, এর পাওয়ারে
জেড সমান বি টু দি পাওয়ার ওয়াই জেড, বি এর মান এ টু দি পাওয়ার এক্স, তাহলে বি এর জায়গাতে এ টু দি পাওয়ার এক্স লিখব, তারপরে ওয়াই জেড সমান এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, তাহলে এ সমান অর্থাৎ এ টু দি পাওয়ার 1 সমান এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, অতএব এক্স ওয়াই জেড সমান 1। এক্স ওয়াই ইজ গ্রেটার দেন 0, এক্স কমা ওয়াই কোন কোন পাদে অবস্থান করবে? এক্স ওয়াই গ্রেটার দেন 0 বলা আছে, অর্থাৎ এক্স ওয়াই এর গুণফল 0 চেয়ে বড়। তাহলে এটা হচ্ছে প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, আর এটা চতুর্থ পাদ। তাহলে এখানে বলা আছে এক্স ওয়াই ইজ গ্রেটার দেন 0, তাহলে হতে পারে এক্স সমান পজিটিভ, ওয়াই সমান পজিটিভ হতে পারে, আবার হতে পারে এক্স সমান নেগেটিভ, ওয়াই সমান নেগেটিভ, এটা হতে পারে। একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, সেক্ষেত্রে হবে না, কারণ গুণফল সেক্ষেত্রে কিন্তু 0 চেয়ে বড় হবে না। তাহলে এক্স আর ওয়াই যেহেতু গুণফল গ্রেটার দেন 0 আছে, সেই জন্য হয় দুটোই ধনাত্মক অথবা দুটোই ঋণাত্মক। তাহলে দুটোই যদি ধনাত্মক হয়, এক্সও ধনাত্মক ওয়াইও ধনাত্মক, তাহলে সেটা এই প্লাস প্লাস প্রথম পাদে হবে, এটা কিন্তু দ্বিতীয় পাদ যেটা আছে এটা মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, আর এটা প্লাস মাইনাস। তো দুটোই প্লাস প্লাস, অর্থাৎ এটা প্রথম পাদে, এক্ষেত্রে প্রথম পাদে থাকবে, আর দুটোই মাইনাস মাইনাস, এক্ষেত্রে এটা তৃতীয় পাদে থাকবে। কোনো সমবাহু ত্রিভুজের কোনো একটি মধ্যমার প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মধ্যমা থেকে আমরা যেটা পাবো, মধ্যমার দৈর্ঘ্য পেয়ে যাব, আর মধ্যমার দৈর্ঘ্য পেলে বাহুর দৈর্ঘ্য সেখান থেকে বের করতে পারবো। তাহলে এটা 4-এর ছিল, 4-এর। তো এখানে 4-এর 3, ত্রিভুজটা মনে করে এরকম আঁকলাম, এটা আচ্ছা সমবাহু ত্রিভুজ বলা আছে, তো সমবাহু হয়নি। এ বি সি এটা মনে করলাম মধ্যমা, এটা ডি, তাহলে এক প্রান্তে আছে 4,-1, অপর প্রান্তে আছে 1,3, তাহলে মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমার দৈর্ঘ্য সমান উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা সমান x1 - x2, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার একক, সমান 4 - 3, এই 4 - 1 অর্থাৎ 3 স্কয়ার প্লাস -1 - 2, তাহলে -4 তার হোল স্কয়ার একক, সমান 3 × 3 = 9, আর মাইনাস মাইনাস প্লাস 4 × 4 = 16 একক, সমান √25 একক, সমান 5 একক। তাহলে উচ্চতা হলো 5 একক, বাহুর দৈর্ঘ্য এ হলে √3/2 × a, এটা সমান বলা আছে 5। তো আমাকে এখানে বের করতে হবে বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বা এ সমান 5 × এটা
√3/2 ছিল, এখানে 2/√3 লিখব, সমান 5 2 10, 10/√3, ওপর নিচে √3 গুণ করছি নিচে থেকে √3 সরানোর জন্য, তাহলে 10√3/3। এরপরে 4 এর 4, আর এর কোন মানের জন্য এই সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। তো এখান থেকে সমীকরণ দুটিকে প্রথমে লিখে নিতে হবে। প্রথমটা আছে 3x - ry, -3 = 0, ওখানে সমান 3 ছিল, আমি -3 = 0 লিখে দিয়েছি। আর একটা আছে 2x + r - 1 y সমান 2 আছে, আমি -2 = 0 লিখে দিলাম। তাহলে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত বের করব। তিন বাই 2 y এর সহগের অনুপাত সমান -r, এখানে r - 1 -r/r - 1, আর ধ্রুবক সংখ্যার অনুপাত সমান -3/-2। আচ্ছা, তাহলে এবার এখানে অসংখ্য সমাধান আছে বলছে, তো আর এর মান বের করতে হবে সেক্ষেত্রে। তাহলে প্রশ্নানুসারে তাহলে অসংখ্য সমাধান হওয়া সত্ত্বেও এটা সমান এটা সমান এটা, 3/2 সমান -r/r - 1 সমান -3/-2। তাহলে আমি এই দুটো পার্ট নেব আর এর মান বের করার জন্য, এই দুটো, তাহলে 3/2 সমান -r/r - 1, তাহলে 3 দিয়ে 3r - 3 × 3 সমান -2r, বা 3r, 2r বাদিকে রাখলে +2r সমান 3 = ডান দিকে নিয়ে গেলে এই 3, বা 5r সমান 3, বা r সমান 3/5। PQRS সামুদ্রিকের PR ও QS কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। PQS 32 ডিগ্রি, QOR 110 ডিগ্রি হলে PRS এর মান কত? সামান্তরিক PQRS, তো PR এবং PQRS, PR কর্ণ এবং QS কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। PQS এটা 32 ডিগ্রি, QOR 110 ডিগ্রি, QOR এটা 110 ডিগ্রি। PRS এই কোণটার মান বের করতে হবে, কোন PRS এর মান। তাহলে এই কোণটা যদি 110 ডিগ্রি হয়, এই কোণটা 110 ডিগ্রি হবে, এর নাম POS। কোণ POS সমান কোণ এটা ROQ সমান 110 ডিগ্রি। এই কোণটা 110 ডিগ্রি পেলাম। আচ্ছা, এর একান্তর কোণ এটা, তাহলে এটা 32 মানে এটাও 32, কোণ এর নাম হচ্ছে RSQ সমান এই কোণটা সমান একান্তর কোণ এটা PQS সমান 32 ডিগ্রি। এবার ত্রিভুজ ORS
এর এই যে বহিস্থ কোণ, এই বাহুকে বাড়ানো হয়েছে, এই বহিস্থ কোণ তৈরি হয়েছে, এর মান বিপরীত অন্তস্থ কোণ দুটি যোগফলের সমান হবে। তাহলে এর বহিস্থ কোণ POS সমান এই কোণটা অর্থাৎ OA, এই কোণটার নাম RSO বা OSR। তাহলে RSO লিখলাম, RSO প্লাস এই কোণটার নাম এটা হচ্ছে ORS, কোণ ORS। তো এখান থেকে পাই POS কোণ, POS এই কোণটা এক্ষুনি পেলাম, POS সমান 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি বসাবো, সমান RSO, RSO এটা 32 ডিগ্রি পেয়েছি, প্লাস কোণ ORS বা কোণ ORS সমান 110 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি। তাহলে 110 থেকে 32 বিয়োগ করতে হবে, এটা 8 হাতে 1 4, তাহলে এটা হলো 78 ডিগ্রি। অতএব কোণ ORS বা আমরা ORS থেকে PRS বলতে পারি, PRS এটা সমান 78 ডিগ্রি। ফাংশন অফ x - 3 সমান 2x + 1, তাহলে ফাংশন অফ x - 1 এর মান কত? তাহলে আমি এখানে x - 3 নিয়ে আসব, তো 2x - 3 এখানে 2 কমন নিলে এখানে 6 হলো, 2 কমন নিলে x - 3 হয়ে যাবে। তো যাই হোক, 2xটা 2x মিলছে, +1 ছিল, আমি -6 লিখেছি, তাহলে +7 লিখব। তাহলে এটা হলো 2 কমন নিলে x - 3 + 7, এটা আছে x - 3, এখানে x - 3। এখন ফাংশন অফ x - 1 সমান, তাহলে x - 3 জায়গাতে x - 1 বসাবো, 2 × x - 1 + 7 সমান 2x - 2 + 7 সমান 2x + 5। এটা হয়ে গেছে। তারপরে ABCD ট্র্যাপিজিয়ামের AB সমান্তরাল CD, AB ও BD কর্ণদ্বয়ের মধ্যবিন্দু E ও F, AB সমান 10 সেন্টিমিটার, DC সমান 6 সেন্টিমিটার হলে EF এর দৈর্ঘ্য কত? তাহলে এটা আছে 4-এর 7। ABCD ট্র্যাপিজিয়াম, AB সমান্তরাল DC আছে, AC ও BD কোণের মধ্যবিন্দু EF, AB সমান 10 আর DC সমান 6, অর্থাৎ উপরের বাহুটা এটা DC, এটা ছোট, আর নিচের বাহুটা এটা বড়। A B C D, তাহলে AB সমান্তরাল এই AB সমান্তরাল DC, AC ও BD কর্ণের মধ্যবিন্দু EOF, এটা AC কর্ণ, আর এটা BD কর্ণ। তাহলে AC কর্ণের মধ্যবিন্দু E, এটা E, BD কর্ণের মধ্যবিন্দু এটা F। তাহলে AB সমান 10 সেন্টিমিটার আছে, তারপরে DC সমান 6 সেন্টিমিটার, EF এর দৈর্ঘ্য বের করতে হবে।
তাহলে প্রথম এই ত্রিভুজটা নেব, এ বি সি, এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু এটা ই, এসি এর মধ্যবিন্দু ই, তাহলে এবং এই বাহুটা সমান্তরাল। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি দেখি, এখান থেকে এই পর্যন্ত এর নাম পি দিলাম, আর এখান থেকে এই পর্যন্ত এর নাম দিলাম কিউ। তাহলে এই পিকিউ এর দৈর্ঘ্য আগে বের করব। আচ্ছা, এদিকটা আমি কিউ দিই আর এদিকটাকে পি দিই, তাহলে বলতে ভালো লাগবে। তো যাই হোক, পিকিউ, এই পিকিউ সমান এবি আর সিডির অ্যাভারেজ বা গড় 10 + 6/2 সেমি, আর এটি সমান 8 সেন্টিমিটার, পিকিউ সমান। এবার যদি এখান থেকে এতটুকু দেখি, বি সি, আমি এ বি সি ত্রিভুজ নেব না, বি সি ডি ত্রিভুজ নেব, বি সি ডি। ত্রিভুজ বি সি ডি এর, ত্রিভুজ বি সি ডি এর বিডি এর মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু এফ, বিডি এর মধ্যবিন্দু এফ ও এফ কিউ সমান্তরাল এবি। অতএব বলা যাবে যে এই যে এফ কিউ, এটা এই তৃতীয় বাহুর অর্ধেক। অতএব এফ কিউ সমান BC/2 সমান 6/2 সেমি সমান 3 সেন্টিমিটার। একইভাবে এই দিকটা, এই যে পিইটাও একইভাবে ডিসি এর হাফ, একইভাবে পিই সমান DC/2 সমান 3 সেন্টিমিটার। তাহলে কি পেলাম? তাহলে পিই এবং কিউএফ এটা পেয়ে গেছি। পিকিউ আগে পেয়েছি 8 সেন্টিমিটার, তো ইএফ যেটা আছে, ইএফ পেতে গেলে আমাকে যেটা করতে হবে, ইএফ পেতে গেলে পিকিউ থেকে পিই এবং কিউএফ বিয়োগ করতে হবে। ইএফ সমান পিই, না, পিকিউ মাইনাস পিই মাইনাস কিউএফ সমান পিকিউ এটা 8, পিই এটা 3, কিউই এটাও 3, তাহলে 8 - 6, আর এটা হচ্ছে 2 সেন্টিমিটার। নেক্সট আছে 4 এর 8, হ্যাঁ 4 এর 8, 4 এর 8-এ আছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ মানে হলো ক্রয় মূল্য 100 টাকা, লাভ 20 টাকা এবং বিক্রয় মূল্য 20 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ 20 টাকা আর বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হতো, কত টাকা লাভ হতো সেটা বের করতে হবে। তাহলে সেটাই লিখব, ক্রয় মূল্যের উপর 20% লাভ, লাভের অর্থ হলো ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান 20 টাকা ও বিক্রয় মূল্য সমান 120 টাকা। তো আমাকে বের করতে হবে যে বিক্রয় মূল্য যদি 100 টাকা হতো কত টাকা লাভ হতো। তো এখান থেকে শুরু করব, অর্থাৎ বিক্রয় মূল্য 120 টাকা হলে লাভ সমান 20 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 20/120 টাকা, আর বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান
20 ইন্টু 100 আর নিচে লিখতে হবে 120। তো 20 দিয়ে কাটাকুটি করলে 5 20 100 আর এখানে 6 20 120, 2 দিয়ে কাটাকুটি করলে 3 আর এটা 10 সমান 50/3 টাকা। তাহলে 3 দিয়ে 50কে ভাগ করতে হবে। তাহলে সমান 16.2 টাকা। অতএব বিক্রয় মূল্যের উপর লাভ সমান 16.23% বা শতকরা 16.23 টাকা। নয় দিকে আছে একটি আয়তক্ষেত্রের এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। দেখাও যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে ছোট। তো এখানে আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x ধরে নেব এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a এবং প্রস্থ b ধরে নেব। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক ও প্রস্থ b একক এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x একক। তাহলে পরিসীমা সমান বলেছে, সুতরাং লিখব যে ইহাদের পরিসীমা সমান অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর বর্গক্ষেত্রের পরিসীমা 4x। তাহলে এখান থেকে পাই a প্লাস বি এটা সমান x। এরপরে কোনটার ক্ষেত্রফল বেশি সেটা বলতে হবে। ক্ষেত্রফল, আচ্ছা তাহলে a প্লাস বি সমান x বেরোলো। এরপরে ক্ষেত্রফল তুলনা করতে হবে কোনটা বেশি কোনটা কম। তাহলে ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্র যেটা হচ্ছে এবি ও বর্গক্ষেত্র যেটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এবি বড় নাকি এক্স স্কোয়ার বড় এটা বের করতে হবে। তাহলে এখন দুই ক্ষেত্রফলের তুলনা করতে গেলে আমরা বের করব এক্স স্কোয়ার মাইনাস এবি এর মান বের করবো, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করছি। তো এটা সমান এখানে এক্স এর মান এ প্লাস বি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম মাইনাস এবি। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর মাইনাস এবিটা আমি এখানে রাখলাম। তাহলে আরেকখানে সূত্র আছে যেখানে এর মধ্যে প্লাস হবে এখানে মাইনাস হবে, ওটা নেব না। যে ক্ষেত্রে বাইরে প্লাস হবে সেই সূত্রটা নেব। তো সমান এটা এ মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ করলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 3ab। এখন দেখো যে এই যে হোল স্কোয়ারটা আছে, স্কোয়ার থাকলে বা পূর্ণবর্গ সংখ্যা এটা কখনো পূর্ণবর্গ সংখ্যা কখনো নেগেটিভ হয় না, অর্থাৎ মাইনাস হয় না, এটা সবসময় পজিটিভ অথবা জিরো হতে পারে। যদি এ সমান বি হয় তাহলে জিরো হতে পারে, কিন্তু আমরা জানি যে দৈর্ঘ্য সবসময় প্রস্থের চেয়ে বেশি হয়। সুতরাং এ মাইনাস বি এটা একের চেয়ে এটা শূন্যের চেয়ে বেশি, আর তার স্কোয়ার করলে তাহলে আমরা এই যে মানটা পাবো এটা কিন্তু শূন্যের চেয়ে বেশি। তাহলে শূন্যের চেয়ে বেশি প্লাস 3ab, দৈর্ঘ্য প্রস্থের মান আছে সেটা মাইনাস হবে না বরং ধনাত্মক। তাহলে এটাও একটা ধনাত্মক মান পজিটিভ, আবার এটাও 3ab এটাও একটা ধনাত্মক মান অর্থাৎ পজিটিভ।
পজিটিভ পজিটিভ দুটো যোগ করে আমরা একটা পজিটিভ সংখ্যা পেলাম বা ধনাত্মক সংখ্যা পেলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এবি, এক্স স্কোয়ার মাইনাস এবি এটা আমরা পাচ্ছি একটা ধনাত্মক মান বা বলতে পারি গ্রেটার দেন জিরো। ধনাত্মক মান মানে গ্রেটার দেন জিরো। তাহলে এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন এবি। এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন এবি, অর্থাৎ এক্স স্কোয়ারটা এবি এর চেয়ে বড়। তার মানে কি? তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বেশি। তো এখানে প্রশ্ন যেভাবে ছিল সেভাবে আমরা উত্তর দেব। এখানে প্রশ্ন ছিল যে দেখাও যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে ছোট। তো এবিটাকে আগে লিখি, বা এবি ইজ লেস দেন এক্স স্কোয়ার। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ গ্রেটার দেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে, আচ্ছা এটা লেস, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লেস দেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে কম বা ছোট। এরপরে আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি যে এর উপর ওপি লম্ব। তাহলে এবি সমান 8 সেন্টিমিটার, ওপি সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাস কত? দুইয়ের 10 এক্স ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি জ্যা। তাহলে একটা বৃত্ত এঁকে ফেলি। ও কেন্দ্রীয় বৃত্ত এর এবি একটি জ্যা, না এটা ব্যাস হয়ে গেল, জ্যা সেটা মাঝখান দিয়ে যাবে না, আমরা মাঝখান দিয়ে আঁকবো না, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এবি একটি জ্যা, এটা ইজ এবি। এরপরে আছে কি ওপি লম্ব, জ্যায়ের উপরে ওপি লম্ব, এটা তো ও ছিল, তাহলে জ্যায়ের উপরে এই লম্ব টেনে দিলাম, এখানে পি দিলাম নাম। ওপি লম্ব এবি সমান 8 সেন্টিমিটার, এ থেকে বি পর্যন্ত 8 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা এই পিবি, আচ্ছা এখানে লিখে দিই এবি সমান 8 সেমি, তাহলে অতএব পিবি সমান 8-এর হাফ অর্থাৎ 4 সেন্টিমিটার। তারপর ওপি সমান 3 সেন্টিমিটার, ওপি সমান 3 সেন্টিমিটার। তো বৃত্তটির ব্যাস অর্থাৎ ওবি বের করতে হবে, ওবি সমান বের করতে হবে। তো এখানে দেখো ও বিপি, ও পিবি বা ওবিপি, ওবিপি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব টেনেছি। তো আর বৃত্তের এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ বের করে ওবি বের করে তাকে দ্বিগুণ করলে আমরা বৃত্তের ব্যাস বলতে পারবো। তাহলে প্রথম কাজ হবে ওবির মান বের করা ওবিপি সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে ওবিপি সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ওবি এর মান বের করতে হবে। তাহলে এটা ওবিকে ওবি হিসাবেই রাখছি। ওপি এর মান এখানে 3 দেওয়া আছে, তাহলে 3 স্কোয়ার প্লাস বিপি, পিবি এর মান 4, এটা হচ্ছে 4-এর স্কোয়ার। তো পেলাম সমান 3 থেকে 9, 4 4 16, এটা ইজ ইকুয়াল টু 25। তাহলে ওবি সমান √25, এখানে প্লাস মাইনাস দিলাম না এই কারণে, কারণ ওবি এখানে একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, আর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই এটা সমান 5, ওবি সমান 5। অতএব বৃত্তটির ব্যাস সমান 5 গুণ 2 সেমি, তাহলে 5 দুগুণ 10 সেন্টিমিটার।
ত্রিভুজ এবিসি এর কোণ বি কোণ সি এর অন্তর্দ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে আই বিন্দুতে মিলিত হয়। বিএসি 70 ডিগ্রি হলে বিআইসি এর মান কত হবে? তাহলে এবিসি ত্রিভুজের বি আর কোণের বি ও সি কোণের অন্তর্দ্বিখণ্ডক বলা আছে। তো এবিসি ত্রিভুজের কোনো ধরন বলা নেই এখানে, সমবাহু না বিষমবাহু নাকি অন্য কিছু। তো এখানে সেই জন্য আমরা সবসময় বিষমবাহু ত্রিভুজ একটা এঁকে নেব, যেহেতু ধরন বলা নেই সেই জন্য আমরা আঁকবো বিষমবাহু ত্রিভুজ এ বি সি। তাহলে এবিসি ত্রিভুজ আঁকলাম, কোণ বি আর কোণ সি এর অন্তর্দ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে, এটা বি কোণ, আর এটা সি কোণ, এর এটা অন্তর্দ্বিখণ্ডক আঁকছি। পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। তো এখন বিএসি কোণ 70 ডিগ্রি, বিএসি এই কোণটা আছে 70 ডিগ্রি, তাহলে আমাকে বিআইসি কোণ এই কোণটার মান বের করতে হবে। তো আমি ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করব, কোণ বিআইসি সমান, দেখো এই যে আই বিসি ত্রিভুজ আছে এর তিনটি কোণের মান, তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে যদি আইটা বের করতে চাই তাহলে 180 ডিগ্রি থেকে আমি বি কোণ আর এই সি কোণ এই দুটো কোণ বিয়োগ করব, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা সমান 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ বিয়োগ করছি। এই কোণের নাম আইবিসি, এই কোণের নাম আইসিবি। তো সমান 180 ডিগ্রি মাইনাস আইবিসি, আইবিসি এই কোণটা, এটা কিন্তু সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই সাইড আর এই সাইড সমান, তার মানে এই আইবিসি কোণটা এই পুরো বি কোণের হাফ, পুরো যে বি কোণটা আছে আমি এটাকে বি বলেই লিখব, তাহলে এটা সমান এটা বি কোণের হাফ। আর বি বলে এই কারণেই লিখব কারণ প্রশ্নের মধ্যে বি বলা আছে, তাহলে এটা এই বি কোণের হাফ, তাহলে কোণ বি/2 এটা মানে, আর মাইনাস কোণ আইসিবি এটা টোটাল এই সি কোণের হাফ, কোণ সি/2 সমান 180 ডিগ্রি মাইনাস, একে দুইটা কমন নিলাম, কমন নিলে থাকছে কোণ বি প্লাস কোণ সি। এবার আসি এ বি সি ত্রিভুজে, কোণ বি এবং কোণ সি মিলে আমরা বলতে পারি যে তিনটি কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, সেই জন্য এই দুটো মিলে কত হবে না 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে যত হয় এই দুটো কোণ মিলে তত হবে। তো 180 ডিগ্রি দিলাম মাইনাস 1/2 দিলাম, এবার এই দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি থেকে এই 70 ডিগ্রি বিয়োগ করতে হবে, 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 1/2। আচ্ছা 180 থেকে 70 বিয়োগ করলে এটা পাচ্ছি 110 ডিগ্রি, তো এটা 180 ডিগ্রি মাইনাস এটা 55 ডিগ্রি। এটা 5 আর 5 দিলে 10 হয়, হাতে 1, 6, 2, 1, তাহলে এটা হলো 125 ডিগ্রি। বারো দাগে আছে এ ও বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পাদে বর্তমান এবং এক্স ও ওয়াই অক্ষ থেকে প্রত্যেকের দূরত্ব 8 একক ও 6 একক। এ বি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে আমি একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নেব, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ আর এটা চতুর্থ পাদ। তো এখন এখানে বলা আছে কি এ ও বি বিন্দু দুটি যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ, অর্থাৎ এখানে আছে আর এখানে এই পাদে আছে আর এই পাদে আছে। তো এবং এক্স অক্ষ থেকে প্রত্যেকের দূরত্ব 8 একক ও 6, এক্স ও ওয়াই অক্ষ থেকে 8 একক ও 6 একক, তাহলে এটা হচ্ছে এই এক্স অক্ষ থেকে, আচ্ছা এক্সটা নাম দিই,
এক্স অক্ষ থেকে 8 একক, ওয়াই অক্ষ থেকে 6 একক। তাহলে এক্স অক্ষ থেকে 8 একক যদি হয়, এখান থেকে 8 ঘর উপরে উঠবে, তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা 8 একক দূরে। আচ্ছা, এটা একটু চিহ্নিত করে রাখি। আর একটা আছে 6 একক, ওয়াই অক্ষ থেকে 6 একক দূরে, অর্থাৎ ডান দিকে 6 ঘর যাবে। তাহলে 1 2 3 4 5 6 এরকম জায়গাতে। তো এটা এরকম একটা রেখা টেনে দিলাম, এটা এরকম একটা রেখা টেনে দিলাম। তাহলে এখানে এই বিন্দুটা অ্যাকচুয়ালি এই বিন্দু, আর এখানে যে বিন্দুটা আছে সেটাও তাই, যে এক্স অক্ষ থেকে 8 ঘর দূরে, 1 2 3 4 5 6 7 8, আর এখান থেকে 6, ওয়াই অক্ষ থেকে 6 ঘর দূরে, 1 2 3 4 5 6 এখানে। তাহলে এইভাবে যদি আমি লম্ব টানি, যেখানে গিয়ে ছেদ করবে, এটা এই বিন্দুটা অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বি বিন্দু। এখন এবি রেখাংশ, তাহলে এবি যদি যুক্ত করে দিই, অ্যাকচুয়ালি এবিটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, এবিটা যাচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে। তাহলে এবি এর মধ্যবিন্দু এটা, স্থানাঙ্ক 0, 0। তো এখানে এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে? এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক 0, 0, এটা হয়ে গেল। এবার যদি আমরা অঙ্ক করে বের করতে চাই যে স্থানাঙ্ক কত হবে, তাহলে এখানে প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক লিখে নিতে হবে। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, তাহলে -6,8 এটা। আর যে বি বিন্দু আছে, যেটা বি বিন্দুর ডান দিকে গেলাম 6 ঘর, নিচে এসছি 8 ঘর, তাহলে ডান দিকে যাওয়ার জন্য 6, নিচের জন্য -8। তাহলে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে প্রথমে লিখে নিতে হবে এ বিন্দুর স্থানাঙ্ক। এ বিন্দুর স্থানাঙ্ক এটা -6,8, ও বি বিন্দুর স্থানাঙ্ক 6, -8। তাহলে এ ও বি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে এক্স এক্স যোগ করে 2 দিয়ে ভাগ, ওয়াই ওয়াই যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে -6 + 6/2, 8 - 8/2, বা এটা হবে 0/2, 0, এখানে 0/2, 0, 0,0। আমরা এভাবে স্থানাঙ্ক বের করতে পারি। আচ্ছা, এবারে 13 দাগে আছে, দেখাও যে এটা সমান 1 + log b⁴ a। x⁴ a log x⁴ab, এটা সমান 1 + log b⁴a, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই দুটো সংখ্যা জায়গা বদল করলে আমরা এটাকে উপরে লিখতে পারি, এই দুটো সংখ্যা জায়গা বদল করে একে আমরা নিচে লিখতে পারি। তাহলে এখানে হবে log ab কে সামনে রাখলাম আর বেসে x নিলাম, এখানে log a কে সামনে নিলাম আর বেসে x রাখলাম। তাহলে এটা log ab a ইন্টু b, তাহলে আমরা লিখতে পারি log a প্লাস log b, যেখানে বেস x আছে, আর নিচে log a বেস x সমান log, আচ্ছা, তাহলে log a বেস আছে x বাই log a বেস আছে x প্লাস log b বেস আছে x বাই log a বেস আছে x।
তাহলে এটাকে কেটে দিলাম, সমান 1 প্লাস এটা হবে লগ এ না লগ বি টু দ্য বেস এক্স বাই লগ এ টু দ্য বেস এক্স। তো এরকম যদি লগ এম টু দ্য বেস এন হয়, আমরা এখানে লিখতে পারি লগ এম বাই লগ এন, এখানে একটা যে কোনো একটা বেস ব্যবহার করতে পারি। তাহলে এখানে তাই এটা বি আছে আর এ আছে, তাহলে এটার সময় লিখতে পারি 1 প্লাস লগ বি টু দ্য বেস এ, এটা উল্টে মানে এইটা থাকলে যেমন আমরা এটা লিখতে পারি, এটা আছে এর পরিবর্তে এটা লিখলাম, তাহলে কি হলো, তাহলে এটা সমান 1 প্লাস লগ বি টু দ্য বেস এ, এটা প্রমাণ হলো। তাহলে অতএব লগ, আচ্ছা এটা কিন্তু সূত্র, এটা মনে রাখবে, তাহলে লগ এক্স টু দ্য বেস এ বাই লগ এক্স টু দ্য বেস এ বি, এটা সমান 1 প্লাস লগ বি টু দ্য বেস এ। তাহলে এটা প্রমাণ করার ছিল, প্রমাণ করে দিলাম, সুতরাং লিখব প্রুভড। আচ্ছা তাহলে এটা এই 4 দাগ পর্যন্ত হলো, 5 দাগ থেকে আমি পার্ট 2 ভিডিওতে করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।